আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 23। উফ, বেচারা আবির। আবির এবার লুকিয়ে যাওয়া চাঁদবিহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করল, শালার জীবন, এই জীবন রাইখা লাভ কি? এই জন্যই বউকে বলেছিলাম বাচ্চাটা আর কয়েক বছর পরে নেই, কিন্তু বউ কি আমার কথা শোনার পাত্রী? যতই বউটাকে একটু একলা পাই তখনই ছেলে না হয় মেয়ে এসে আমার রোম্যান্সের 12টা বাজায়। আবির গিয়ে হন্তদন্ত হয়ে মেঘের পাশে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইতিমধ্যে মেঘ আহিয়াকে ঘুম পাড়িয়ে ফেলেছে। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ এবার আবিরের দিকে ফিরে শুয়ে পড়ল। কি আর করার, আবিরও একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করল। ভোরের প্রথম কিরণটা জানালার ফাঁক গলে ঘরে ঢুকতেই নিঃশব্দে বদলে যেতে লাগলো পুরো পরিবেশটা। রাতের ঘুম ঘরে ডুবে থাকা শহর ধীরে ধীরে জেগে উঠছে। দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। পাখিরা ডানা ঝাপটাচ্ছে, কেউ গানের সুরে, কেউ বা ডাকে সাড়া দিয়ে। ঘরের কোণে রাখা একটা পুরনো ঘড়ি তখন ঠিক ভোর 5টা বাজিয়ে জানিয়ে দিল, এখানে একটা নতুন সকাল শুরু হয়েছে। সকালের একটা বিশেষ গন্ধ থাকে, টাটকা স্নিগ্ধ জীবনের মতো। বাতাসে শিশিরের ছোঁয়া, কাক ডাকা ভোরের প্রশান্তি, আর নতুন কিছু আশার আলতো কাঁপুনি। আজকের এই সকালটা অন্যরকম, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। ঘরের মধ্যে আলোটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। জানালার ধারে দাঁড়িয়ে কেউ একজন চোখ মেলে তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা লালচে আলো তার চোখে, মনে, মুখে ছড়িয়ে দিয়েছে বিষাদের ছোঁয়া। আজকের সকালটা শুধু আরেকটা দিন নয়, আজ থেকে বদলে যাবে কারো জীবনের গল্প। গতকাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মিম। সারা রাত কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। একদিনে যেন মেয়েটার তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এই পরিস্থিতিটা কত যে বিষাদের তা শুধু একটা মেয়েই উপলব্ধি করতে পারে। একদিকে পরিবারের সকলের আশা ভরসা এই বিয়েটাকে নিয়ে, অন্যদিকে প্রিয় মানুষটার অবহেলা। পরিবারের থেকে পাওয়া কষ্টটা প্রিয় মানুষকে বলা যায় না, আর প্রিয় মানুষের দেওয়া কষ্টটা পরিবারকেও বলা যায় না। যার ভিতরে ঘুমড়ে ঘুমড়ে একটা মেয়ের মৃত্যুর দিকে অবতারিত করে। হঠাৎ করে দূর ওই নীল আকাশের দিকে তাকিয়ে মিম গুনগুন করে একটা বিষাদের গান গেয়ে উঠল। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে, খবর নিলা না, বিধি খবর নিলা না। আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। মিমের কণ্ঠে এমন একটা বিষাদের গান যেন পরিবেশটাকে আরও ভারী করে তুলেছে। আজ শনিবার, আস্তে আস্তে সূর্যি মামা উকি দিচ্ছে সকালের নীলাভ আকাশে। সূর্যের কিরণটা সরাসরি আবিরের চোখে পড়ছে, ঘুমের মাঝে যা একেবারেই অসহনীয়। আবির আস্তে আস্তে চোখ খুলল, কিন্তু সামনে যা দেখল এক মুহূর্তে তার মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। মেঘ একটা গাঢ় নীল রঙের 3 পিস পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি চালাচ্ছে। চুল থেকে টপ টপ করে ঝরে পড়া পানিগুলো মেঘের পিঠ বেয়ে কোমর ভিজে যাচ্ছে। আবির এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে আছে। কি মোহনীয় সেই দৃশ্য, যা আবিরের প্রথম সকালটাকে আরও মনোমুগ্ধকর ও স্নিগ্ধ করে তুলেছে। হঠাৎ করেই মেঘের দৃষ্টির সামনে আয়নার দিকে পড়তেই লক্ষ্য করল আবির মুগ্ধ চোখে ওই দিকেই তাকিয়ে আছে। মেঘ একটু মুচকি হাসল, তারপর চোখের ইশারায় প্রশ্ন করল, কি হয়েছে? আবির মুচকি হেসে জবাব দিল, ভাবছি। কি ভাবছেন? আবির দুষ্টু হাসি টেনে বলল, আমি তো রাতে কিছু করিনি। আবিরের কথা শুনে মেঘের চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে বলল, উফ, সকালবেলায় আপনি কি শুরু করে দিয়েছেন? কেউ স্বামীকে সারা রাত অনীহায় রেখে সকালবেলায় উঠে গোসল করবে, আর আমি বললেই যত দোষ?
লজ্জায় যেন মেঘের কান গরম হয়ে উঠল, সাথে খানিকটা অপরাধবোধ। মেঘ মিনমিনিয়ে বলল, আমার কি দোষ? আপনার ছেলে সকালবেলায় আমার গায়ে জুস ফেলে দিয়েছে, তাই তো গোসল করতে বাধ্য হলাম। আবির এতক্ষণে উঠে মেঘের পাশে এসে দাঁড়িয়েছে। পিছন থেকে মেঘের কাঁধে 2 হাত রেখে আয়নার দিকে তাকিয়ে বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না, আমি তো এমনি দুষ্টুমি করছি। আবির আবার পুনরায় প্রশ্ন করল, আহিয়ান ও আহিয়া কই? মেঘ জবাব দিল, আহিয়ান নিচে ড্রয়িং রুমে টিভিতে কার্টুন দেখছে, আর ত্রিধা ও আহিয়া খেলছে। আবির একবার ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে, নাস্তা রেডি করো, আমি শাওয়ার নিয়ে নিচে আসছি, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। মেঘের শান্ত জবাব, জি, আপনি আসুন। সকালের নরম আলো ঘরের কাচের জানালা ভেদ করে ছড়িয়ে পড়েছে পুরো বাড়িটায়। নিচ তলার ডাইনিং টেবিলে মেঘ ও বন্যা নাস্তা গুছিয়ে রাখছে। আজকের দিনটা বিশেষ, কারণ আবিরের অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। মেঘ সকাল থেকে সব কিছু নিখুঁত রাখার চেষ্টা করছে। আবিরের শার্ট যেন কোনো ভাঁজ না থাকে, টাইটা ঠিকভাবে গোজা হয়, আর প্রিয় কফির মগে যেন কড়া কফির গন্ধ থাকে। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে ধীরে ধীরে ভেসে এলো আবিরের জুতোর শব্দ। মেঘ একটু পেছন ফিরে তাকাতেই চোখ আটকে গেল। আবির নামছে সিঁড়ি বেয়ে, আজ যেন একদম রাজপুত্রের মতো লাগছে ওকে। ধপধপে সাদা শার্টে গলা পর্যন্ত বোতাম আটা, গায়ে হালকা নীল রঙের ব্লেজার, হাতে কালো রিচওয়াশ, চোখে কালো সানগ্লাস, আর চোখে মনোযোগী, আত্মবিশ্বাসী এক ঝলক। চুলগুলো পরিপাটি করে সেট করা, আর ক্লিন শেভ মুখে যেন একটা অদ্ভুত সৌন্দর্যের দীপ্তি। সকালের রোদে তার গায়ের গাত্রবর্ণ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। চোখে সেই পরিচিত গম্ভীর ভাবটা, যেটা মেঘকে বারবার না চাইতেও তার দিকে টেনে নিয়ে যায়। মেঘের হাতের চামচ থেমে যায়, চোখটা স্থির হয়ে যায় আবিরের মুখে। সেই হাঁটা, সেই পরিস্থিতি, সবই যেন ওকে প্রতি মুহূর্তে নতুন করে প্রেমে ফেলে। আবির নিচে এসে এক ঝলক তাকায় মেঘের দিকে, ঠোঁটে সামান্য এক চিলতে হাসি, ফিসফিসিয়ে বলল, কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? মেঘ যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে, লজ্জায় গাল লাল হয়ে যায়। আস্তে আস্তে বলল, এই কিছু না, আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে, মনে হচ্ছে সেই পুরনো আপনি। আবির হাসল। আবিরকে দেখে আজ মেঘের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, সাথে পুরনো সেই চিরপরিচিত গান। আরে ভাইয়া, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। তানভীরের কণ্ঠে ধ্যান ভাঙল মেঘের। তাকিয়ে দেখলো আবির গিয়ে তার চেয়ারে বসে পড়েছে। আলী আহমদ খান হাসি হাসি মুখ নিয়ে বলল, দেখতে হবে না ছেলেটাকার, আমিও এক সময় এত হ্যান্ডসাম ছিলাম। আলী আহমদ খানের কথা শুনে ড্রয়িং রুমে যেন হাসির ঝর্ণা বইছে। আলী আহমদ খান আবার পুনরায় বললেন, আবির, আজকের মিটিংয়ের প্রস্তুতি কেমন? আবির খেতে খেতে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কোনো টেনশন করবেন না। ওদের কথার মাঝেই মোজাম্মেল খান বলল, আরে ভাইজান, তুমি চিন্তা করো না, আমার মেয়ের জামাইকে দেখেই ক্লায়েন্ট ডিল ফাইনাল করে ফেলবে। এবার ইকবাল খান বলল, দেখো, ক্লায়েন্ট আবার তার নিজের মেয়ের বিয়ে দিতে না চাই তোমার মেয়ের জামাইয়ের কাছে। ইকবাল খানের কথা শুনে সবাই অট্ট হাসিতে পড়ল। আবিরের মনে হয় এবার খানিকটা লজ্জা পেল। কথা ঘোরানোর জন্য বলল, তোমাদের সবার মনে আছে তো আজকে আমাদের ওই বাড়িতে যেতে হবে? আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানভীর একসঙ্গেই বলল, হ্যাঁ, আমরা প্রস্তুত। একই ধ্বনিতে সবাই একসাথে কথা শুনে মনে হলো এখানে কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে। একে একে খাওয়া শেষ করে সবাই অফিসে চলে গেল। প্রতিদিন সকালে 2 ঘন্টা সময় ব্যয় করে মেঘ আহিয়া ও আহিয়ানকে খাওয়ায়। আজ ত্রিধাও এসে যোগ হয়েছে। মেঘ দিনটাকে খাওয়ানোর চেষ্টায় হাঁপিয়ে উঠেছে। আহিয়ার নানান বাহানা, খাবার না খাওয়ার, সারাক্ষণ বাহানা দেয়, মাম্মা আমি পাপার সাথে খেয়েছি, যা চরম ভুল কথা। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে সবাই যখন ডাইনিং টেবিলে খেতে যায়,
তখন একে একে হাজির হয় আহিয়ান, আহিয়া ও ত্রিধা। ওরা খেতে পারুক আর না পারুক, ওদের একটাই উদ্দেশ্য, নিজের চেয়ারগুলোতে বসে পাপা, দাদু ও নানুদের সাথে গল্প করা। সময় চলছে সময়ের গতিতে। দেখতে দেখতে দিন পেরিয়ে বিকেল আসলো। মিম সকালে নাস্তা খায়নি। অনেক ডাকার পর দুপুরে এসে দুপুরের খাবার খেয়েছে। মিমের মনে একটাই প্রশ্ন, বাড়ির সবাই কি আমার কষ্টগুলো বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না? আমার পরিবারের চিরপরিচিত লোকগুলো তো এমন ছিল না। গতকাল সারা রাত না ঘুমানোর দরুন মিম খাওয়ার পর দুপুরে রুমে গিয়েই ঘুমিয়ে পড়ল। হঠাৎ কিছু একটা চেঁচামেচির শব্দ শুনে মিমের ঘুম ভেঙে গেল। উপর থেকে নিচতলা কথা যতটুকু শোনা যাচ্ছে, মিম বুঝতে পারল আবির আর তানভীর চলে এসেছে। কি হয়েছে বোঝার জন্য মিম আস্তে আস্তে নিচে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু একটা কথা শুনে সিঁড়ির ওপরেই থমকে গেল মিম। আম্মু, সবাইকে মিষ্টি খাওয়াও, আগামী 4 জুলাই মিমের বিয়ে। মালিহা খান অবাক কণ্ঠে বলল, 4 জুলাই মানে তো আগামী শুক্রবার, আর আজকে শনিবার, তার মানে হাতে বেশি সময় নেই। আবির খুশি মনে হাসতে হাসতে সকলের উদ্দেশ্যে বলল, জি আগামী শুক্রবার, তোমরা সবাই প্রস্তুতি নাও। আমরা আগামীকাল বিকেলে স্প্যারো ডিম হাউসে চলে যাব, পরে সেখানেই বিয়ের সকল আয়োজন করা হবে। রবিবার সকাল। খান বাড়ির ড্রয়িং রুমে যেন উৎসবের রং ছড়িয়ে আছে। চারিদিকে ব্যস্ততা, রঙিন শাড়ির ঝলক, প্যাকেট গোছানোর হুড়োহুড়ি আর বাড়ির কর্ত্রীদের রন্ধ্র ঘিরে করা নির্দেশনা। সবাই বেশ আনন্দিত, কারণ বাড়ির ছোট মেয়ে মিমের বিয়ে ঠিক হয়েছে। শুধু একজন মানুষের মনেই আজ ঝড়, সে নিজেই হচ্ছে মিম। মিম দোতলা সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ গোছানো দেখছে। তেমন কিছু বলছে না, হাসছেও না, চোখের কোণে পানি লুকিয়ে রাখার চেষ্টা করছে বারবার। মিমের মা আকলিমা খান এগিয়ে এসে বলল, মা মন খারাপ করিস না, তোর নতুন জীবন শুরু হতে যাচ্ছে। কত মেয়ের এই দিনটা নিয়ে স্বপ্ন দেখে। মিম কষ্ট চেপে মুখে একটুখানি হাসি আনার চেষ্টা করলো, কিন্তু ভেতরটা যেন কেউ চেপে ধরে আছে। কারণ সে জানে এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। চারপাশে কেউ বুঝতে পারছে না কিছুই।